বাজার থেকে ধুন্দুল কিনে নিয়ে এসেছি। ১ কেজি এখানে ধুন্দুল আছে। আর এই ধুন্দুলগুলোর দাম কিন্তু ৬০ টাকা কেজি রেখেছে। তো এখন আমি এই ধুন্দুলগুলোকে কেটে নেব। ধুন্দুল আমরা সবাই কাটতে পারি। তো আমি তারপরেও আপনাদের কেটে দেখালাম। একটু মোটা করে কেটে নিচ্ছি যেন সবুজ অংশগুলো না থাকে। আপনারা ছুরি বা পিলারের সাহায্যে কেটে নিতে পারেন। আমি বটির সাহায্যে কেটে নিচ্ছি। দেখুন, তো এই যে খোসাগুলো বের হয়েছে এরকম। এখন আমি ধুন্দুলগুলোকে এভাবে কেটে নেব। আমি এই ধুন্দুলগুলোকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। সবগুলো কেটে নিয়েছি। এতগুলো ধুন্দুলের খোসা হয়েছে। এত চড়া দামে কিনে নিয়ে এসে কি এত ধুন্দুলের খোসা ফেলে দেওয়া যায়? তো এগুলো দিয়েও একটা রেসিপি তৈরি করব। আর এখানে আমি এই যে ধুন্দুলগুলো কেটে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়ে রান্না করতে চলে আসলাম। প্রথমে আমি ধুন্দুলটা রান্না করে দেখাবো আপনাদের। ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে এখন এখানে বেশ কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। অনেকেই অনেকভাবে রান্না করে খান, তবে আমি যে প্রসেসে ধুন্দুলটা রান্না করে দেখাবো, এই প্রসেসে একবার হলেও খেয়ে দেখতে পারেন। আশা করি মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। অনেকেই ধুন্দুল মিষ্টির জন্য খেতে চায় না, তবে ধুন্দুলটাকে এভাবে যদি রান্না করতে পারেন তাহলে কিন্তু ধুন্দুল যদি এভাবে একটু ঝাল ঝাল করে রান্না করা যায় আর একটু প্রসেসটা আলাদাভাবে রান্না করা যায় তাহলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো পেঁয়াজটাকে বেশ কিছু সময় লাল লাল করে ফ্রাই করে নিয়ে এখানে কিছু কুচো চিংড়ি দিয়ে দিলাম। দেশি যে ছোট চিংড়িটা, সেটা আমি ১ মুঠ পরিমাণে দিয়ে দিয়েছি। দিয়ে এখন এই তেলের মধ্যে মশলা ব্যবহার করব। এখানে যে যে মশলাগুলো ব্যবহার করতে হবে সেই মশলাগুলো আমি আপনাদের বলে দিচ্ছি। এখানে মরিচের গুঁড়া আমি দিয়েছি ১ টেবিল চামচ। এই চামচটা ভরে আমি দিয়েছি। এটা কিন্তু ১ টেবিল চামচ পরিমাণ হবে। এরপরে এখানে ধনিয়া আর জিরার গুঁড়া মিলে এখানে ১ টেবিল চামচ দিয়েছি। লবণ এখনও দিইনি, পরে দিব। আর হলুদ দিয়েছি ১ চামচ। বাস, আর কোনো মশলা এখানে ব্যবহার করা যাবে না। আদা রসুন কোনো কিছুই কিন্তু এই রান্নাটাতে ব্যবহার করা যাবে না, তাহলে খেতে একদমই ভালো লাগবে না। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা ধুন্দুলগুলো দিয়ে দিব। ধুন্দুলগুলো দেওয়ার পরে কিছু সময় নেড়েচেড়ে নিব। এরপরে আমি এখানে লবণ ব্যবহার করব। আমি প্রথমে কিন্তু লবণগুলো ব্যবহার করিনি। এখানে ৩ থেকে ৪ মিনিট সময় ধরে আমি ধুন্দুলটাকে নেড়েচেড়ে একটু ফ্রাই করে নেওয়ার মতো করে জাল করে নিয়েছি। ধুন্দুল থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়, আর এর কারণেই লবণটাকে একটু পরে দেওয়ার চেষ্টা করলাম। তো আপনারা চাইলে আগেও দিতে পারেন, সমস্যা নেই। তো ধুন্দুলে কিন্তু এক্সট্রা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। দেখবেন ধুন্দুল থেকে যে পানিটা বের হয় ওই পানিটা দিয়েই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ধুন্দুলের অনেক রেসিপি আমি রান্না করতে জানি, তবে আজকে এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার এই ধুন্দুলের রেসিপিগুলো যদি আপনারা ট্রাই করেন তাহলে আপনারা ধুন্দুলের প্রেমে পড়ে যাবেন। অনেকে মিষ্টির জন্যই খেতে চায় না, প্রথমেই বললাম। তো এভাবে আলাদা আলাদা করে একটু রান্না করে দেখবেন, একদম ভালো লাগবে খেতে। তো এখন দেখুন, এই যে ধুন্দুল থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হচ্ছে। আর কি পরিমাণ পানি বের হচ্ছে দেখতেই পাচ্ছেন। এখন আমি ঢাকনা দিয়ে কিছু সময় জাল করে নেব। তারপরে দেখবেন আরও কত পানি বের হয়ে যায়। আর সেই পানিটা আবার জাল করে শুকিয়ে নিতে হবে, তা না হলে খেতে ভালো লাগবে না। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব ৫ মিনিট। এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে দেখুন, আমার ধুন্দুল থেকে কত পরিমাণ পানি বের হয়েছে। তো এই পানিটাকে এখন জাল করে আবারও কমিয়ে আনতে হবে। আর এতে করে ধুন্দুলটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। একদম বাজার থেকে কচি কচি ধুন্দুল নিয়ে এসে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এই যে দেখুন কত পানি বের হয়েছে।
আমি এখন আরও জাল করে নিব অফ ক্যামেরাতে। একদম পুরোপুরি পানিটা কমিয়ে নিব না, একটু পানি পানি ভাব থাকবে, ঝোল ঝোল থাকবে, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। একটু পরে পরে এভাবে নেড়ে চেড়ে দিবেন, এতে করে সবজির সবগুলো অংশে ভালোভাবে মশলাগুলো প্রবেশ করবে। তো এখন আমি ওটাকে নামিয়ে রেখেছি। রাখার পর দেখুন, আমি যেই ধুন্দলের খোসাগুলো রেখে দিয়েছিলাম সেই খোসাগুলো ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে এখন লবণ দিয়ে ঢেকে জাল করে নিব। সামান্য একটু এখানে পানি দিতে হবে, যেহেতু এখানে আমি সেদ্ধ করে নেব, তার জন্য এইটুকু পানি দিলাম। এই যে দেখতে পাচ্ছেন, আর এই খোসাগুলো থেকেও কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয়। বাজারে যে চড়া দামে সবজি বিক্রি হয়, তো আমার কাছে মনে হয় এই সমস্ত খোসা দিয়েও যদি আমরা কাজে লাগিয়ে বিভিন্ন রেসিপি তৈরি করতে পারি, তাহলে কিন্তু মন্দ হয় না, আমাদের সংসার খরচ অনেকটাই বাঁচিয়ে যায়। এই ধুন্দল আর ভর্তার রেসিপি দুটো দিয়ে কিন্তু আপনারা 2 বেলা অনায়াসে ভাত খেতে পারবেন। তাহলে দেখুন, 60 টাকা দিয়ে আমি একটা সবজি কিনে এনেছিলাম, তার সঙ্গে কিছু চিংড়ি মাছ দিয়ে রান্না করে 2 বেলার খাওয়া কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। তো বেশ কিছু সময় ধরে ধুন্দলের জাল করে নিয়েছিলাম, পানিটাকে শুকিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু কোনো প্রকারের এখানে পানি নেই। এখন আমি এখানে তেল দিয়ে দিব। আলাদা করে ফ্রাই করার চাইতে পানিটাকে শুকিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই আমি এখানে তেল দিয়ে এখন এটাকে বেশ কিছু সময় ধরে নেড়েচেড়ে ফ্রাই করে নিব। এখানে কোনো প্রকার হলুদ ব্যবহার করব না, ন্যাচারাল যেই ধুন্দলের কালারটা সেই কালারটাই আসবে ভর্তায়, যার জন্য আমি এখানে কোনো প্রকারের হলুদ ব্যবহার করিনি। তো এই যে এখন দেখুন, আমি এটাকে নেড়েচেড়ে ফ্রাই করে নিব। একদম আমরা যেরকম আলু বা অন্যান্য সবজি যে ফ্রাই করে থাকি ওই রকম করে ফ্রাই করে নিব, একটু পোড়া পোড়া করে। পোড়া পোড়া করে নিলে ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে। আর এই ভর্তাটা বিশ্বাস করেন, যারা একবার খাবেন তারা কিন্তু ভুলতে পারবেন না। অনেক টেস্টি একটা ভর্তা। আমার কাছে প্রত্যেকটা সবজির খোসা দিয়ে যতগুলো ভর্তা তৈরি করা সম্ভব সবগুলো দিয়েই ভর্তা তৈরি করতে ভালো লাগে, আর খেতেও খুবই ভালো লাগে। আপনারা লাউয়ের খোসা, পটলের খোসা, ধুন্দলের খোসা, চিচিঙ্গা, আলুর খোসা এগুলো কিন্তু কখনোই ফেলে দিবেন না। এগুলো দিয়ে এরকম মজাদার ভর্তা তৈরি করে খেতে পারেন। যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন, চাইলে আমার চ্যানেল ঘুরে আসতে পারেন। অনেক ধরনের খোসা দিয়ে ভর্তা বা অনেক ধরনের রেসিপি দেওয়া আছে। তো এখন আমি খোসাগুলোকে উঠিয়ে নিয়ে এখন দেখুন, এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ফ্রাই করে নিচ্ছি। এখানে কিন্তু অনেকগুলো পরিমাণে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ আছে, সবগুলো মিলে প্রায় 1 কাপের মতো। তো পরিমাণে যেহেতু খোসা বেশি ছিল, যার জন্য একটু পেঁয়াজ রসুনের পরিমাণটাও বাড়িয়ে দিয়েছি, এতে করে খুবই ভালো লাগবে। তো এটাকে ভর্তাটাকে আরও টেস্টি করার জন্য আমি এখানে কিছু চিংড়ি মাছ ব্যবহার করব। এখানে কিছু চিংড়ি মাছ আমি দিয়ে দিলাম। মাঝারি সাইজের চিংড়ি মাছ ছিল। এই চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে আমি এখানে দিয়েছি, যেহেতু আমি এটা বাটবো তার কারণে আমি এখানে খোসাগুলো ছেড়ে নিয়েছি। আর এখানে লবণ দিলাম। আমি ন্যাচারাল কালারটা রাখার জন্য কোনো প্রকার হলুদ এখানেও ব্যবহার করব না। তো এখন দেখুন, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর চিংড়ি মাছগুলোকে 3-4 মিনিট সময় ধরে ফ্রাই করে নিলেই দেখবেন একটা পোড়া পোড়া ভাব চলে আসবে, আর সেই মুহূর্তে নামিয়ে ফেলবো। এই যে নামিয়ে ফেলেছি, এখন এটাকে ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নেব কাজের সুবিধার্থে। আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। তো এই যে ব্লেন্ড করে নিয়ে এসেছি, এখন এখানে সরিষার তেল মাখিয়ে নেব। চাইলে আপনারা যখন ব্লেন্ড করবেন সেই সময়ও সরিষার তেলটা দিয়ে নিতে পারেন। তবে এভাবে আলতো করে সরিষার তেল দিয়ে যদি একটু মেখে নিতে পারেন,
সেই ক্ষেত্রে ভর্তার টেস্টটা খুবই ভালো লাগে। তো এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। দেখুন, এই যে দেখুন, প্রথমে দেখাচ্ছি ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ, খেতেও অসাধারণ ছিল। যে কেউই ছোট থেকে বড় যে কেউই এই ভর্তাটা খেলে বুঝতেই পারবে না যে আপনি কি দিয়ে এই ভর্তাটা তৈরি করেছেন। তো এখন আরেকটা রেসিপি যেটা তৈরি করেছিলাম ধুন্দলের, সেটাও পরিবেশন করেছি। দেখুন, এই যে ধুন্দলের এই রেসিপিটাও খেতে কিন্তু অসাধারণ, একটুও মিষ্টি লাগবে না এভাবে যদি রান্না করেন। তো আমার এই সহজ রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন। এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।